হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি ইন্ডাকশন মোটরের আরো একটি অ্যাডভান্স লেভেলের প্রবলেম সলভ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে ইন্ডাকশন মোটরের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন। বিশেষ করে ইন্ডাকশন মোটরের এই যে আমার যে টর্ক ইকুয়েশন, তারপরে রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, তারপরে পাওয়ার ফ্লো, এই রিলেটেড যে বেসিক ক্লাসগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই আমাদের লাগবে এই ধরনের প্রবলেম অ্যানালাইসিস করতে। তো দেখুন, আমি আজকের প্রবলেমটা আমি অ্যানালাইসিস করি, আস্তে আস্তে দেখি কি বলছে। এটা অনেকটাই ওই 34.49-এর সিমিলার, বাট পুরোপুরি সিমিলার বলবো না, বেশ কিছু পার্থক্য আছে। তো দেখুন, আমি কোশ্চেনটা পড়ি। এখানে দেখুন একটা 8 পোলের 37.3 কিলোওয়াট সহ থ্রি ফেজ ইন্ডাকশন মোটর হ্যাজ বোথ স্টেটর অ্যান্ড রোটর ওয়াইন্ডিং কানেক্টেড ইন স্টার, অর্থাৎ স্টেটর রোটর দুইটাতেই স্টারে কানেক্টেড আছে। সাপ্লাই ভোল্টেজের কথা বলছে 280 ভোল্ট পার ফেজ এট এ ফ্রিকোয়েন্সি অফ 50 হার্জ। দ্য শর্ট সার্কিট কারেন্ট ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এই শর্ট সার্কিট কারেন্টটা কিন্তু গত ক্লাসে আমি দেখিয়েছিলাম, এটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি স্টার্টিং কন্ডিশনে আমাদের বেসিক্যালি এটা আমাদের আসে। ঠিক আছে, তো সেই লজিকটাই আমরা এখানে কাজে লাগাবো। পার ফেজ এট এ শর্ট সার্কিট পাওয়ার ফ্যাক্টর অফ 0.25। ওকে, the stator resistance per phase is 0.15 ohm. If transformation ratio between the stator and rotor windings is 3:1, মানে 3 actually, find the resistance per phase of the rotor winding. তো এখানে হ্যাঁ, অবশ্যই শর্ট সার্কিট কারেন্টটা আমি গত ক্লাসে দেখিয়েছি, আমার কারেন্ট জানা আছে, আর ভোল্টেজটা কিন্তু আমাদের উল্লেখ করা আছে স্পেসিফিক, যে এটা দ্য সাপ্লাই ভোল্টেজ ইজ 280 ভোল্ট, মানে হচ্ছে আমাদের সাপ্লাই করা হয়েছে, অবশ্যই সাপ্লাই করা হয় ইন্ডাকশন মোটরে আমরা জানি আমাদের স্টেটর দিয়ে। বাট এই 200 অ্যাম্পিয়ার কারেন্টটা আসলে স্টেটর কারেন্ট নাকি রোটর কারেন্ট সেটা কিন্তু ক্লিয়ারলি বলা নাই। তো আসলে কিছু কিছু প্রবলেম আসলে আমাদের এরকম থাকে যেগুলো তো অনেক সময় বলা থাকে না, এটা লাইক ওই টাইপের কিছুটা। তো এটা থেকে আপনাকে একটু কমন সেন্স জাস্ট খাটাইতে হবে, যে যেহেতু 280 ভোল্টের পরের লাইনে যেহেতু এখানে বলে দিচ্ছে, তার মানে এটা অ্যাকচুয়ালি স্টেটর সাইডই বোঝাচ্ছে। অর্থাৎ এই যে কারেন্টটা এটা হচ্ছে আমাদের স্টেটর সাইডে। ঠিক আছে, তো আমরা যে কাজটা করব, এটা দেখে দেখে আমাদের শর্ট সার্কিট পাওয়ারটা আমরা বের করে ফেলবো। ঠিক আছে, তো পিএসসি ইজ ইকুয়াল টু, আমরা জানি ভোল্টেজ কত সাপ্লাই দিছি, 280 ভোল্ট, এটা পার ফেজে দিয়ে দিচ্ছে, তো আমাদের কোনো চিন্তা নাই। তাহলে পিএসসিটা 280 ইন্টু আমাদের কত কারেন্টটা কত, এটা শর্ট সার্কিট কারেন্ট 200 অ্যাম্পিয়ার পার ফেজ, তো পার ফেজের কথাই বলছে, তাহলে 280 সাথে 200 গুণন, আর পাওয়ার ফ্যাক্টরটা দিচ্ছে শর্ট সার্কিট পাওয়ার ফ্যাক্টর অতি কম, যেটা হচ্ছে আমাদের 0.25। এটা কিন্তু পার ফেজে আমি শর্ট সার্কিট পাওয়ারটা আমি পাবো। ঠিক আছে, পার ফেজে আমি পাওয়ারটা পাবো, তাহলে থ্রি ফেজ পাইতে হলে আমাদের কি করতে হবে, অবশ্যই 3 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এটা করলে আমাদের দেখুন পিএসসিটা শর্ট সার্কিট পাওয়ারটা আমরা পেয়ে যাব। তাহলে দেখি কত আসে, 3 ইন্টু 280 ইন্টু 200 ইন্টু 0.25, তাহলে মোটামুটি আমাদের 42,000 ওয়াট আসতেছে। ঠিক আছে, তাহলে মোটামুটি আমাদের 42,000 ওয়াট আসতেছে আমাদের কি থ্রি ফেজে। আর পার ফেজে কত আসে, পার ফেজে অবশ্যই আসে 14,000, বুঝতেই পারছেন। তাহলে এত ওয়াট আমি থ্রি ফেজে একসাথে আমি হিসাব করে ফেললাম। তাহলে এখন দেখুন, এখন আমরা কিভাবে বাদবাকি ক্যালকুলেশন গুলো করবো। তো আমাদের কিন্তু রেজিস্ট্যান্স পার ফেজ অফ দি রোটর ওয়াইন্ডিং, তো রোটর ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স চাইছে, আর স্টেটর রেজিস্ট্যান্সটা দেখুন দেয়া আছে। তো স্টেটর রেজিস্ট্যান্স বলতে অ্যাকচুয়ালি আমাদের এই যে এইটা R1 এর অ্যাকচুয়াল ভ্যালুটা। তো আমাদের কিন্তু ট্রান্সফরমেশন রেশিওটাও জানা আছে। আচ্ছা, আমার সার্কিট লাগবে না, আমি সার্কিট ছাড়াই দেখুন করার চেষ্টা করতেছি। তো স্টেটর রেজিস্ট্যান্সটাকে আমরা প্রকাশ করি হচ্ছে R1 দ্বারা, তাই না? তাহলে R1 এর ভ্যালুটা দেখুন আমাদের দেয়া আছে কত, 0.15 ওহম, 0.15 ওহম। আর দেখুন R2 এর একটা ভ্যালু আছে, অবশ্যই এই সাইডে আমাদের R2 এর একটা ভ্যালু আছে। ঠিক আছে, তাতে কোনো সন্দেহ নাই। যেহেতু আমরা শর্ট সার্কিট ইয়েটা আমরা চিন্তা করতেছি, তো আমরা যে কাজটা করব, শর্ট সার্কিটটা আমি করছি হলো স্টেটর সাইডে কারেন্টের রেসপেক্টে। ঠিক আছে, এই স্টেটর সাইডে কারেন্টের রেসপেক্টে, দ্যাট মিনস আমি এই রোটরটাকে আমি যে কাজটা করব, আমি স্টেটরের রেফারেন্সে আমি নিয়ে যাব। তাহলে সেটা আমি কিভাবে করতে পারি, দেখুন R2 R2 প্রাইম ইজ ইকুয়াল টু কত হবে, সিম্পলি এটা হবে আমাদের R2 ইন্টু আমাদের কত টার্নস রেশিও, না এই ক্ষেত্রে আমাদের ইয়ার ক্ষেত্রে আমার আছে ট্রান্সফরমেশন রেশিওর স্কয়ার।
তাহলে এক্ষেত্রে আমার দেখতে হবে যে স্টেটর সাইডে কি ঘটনা ঘটে, স্টেটর সাইডে ভোল্টেজ বেশি, তাহলে আপনি স্টেটরের রেফারেন্সে নিচ্ছেন রোটরকে, তার মানে আমার কি ঘটনা ঘটবে, অবশ্যই আমাদের ভোল্টেজটা বেড়ে যাবে, তার মানে হচ্ছে আমাদের রেজিস্ট্যান্সটাও বেড়ে যাবে, আর রেজিস্ট্যান্স বেড়ে যাওয়া মানে হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন রেশিওতে উপরে বড়, নিচে নিচে ছোট, ঠিক আছে। দ্যাট মিনস আমাদের এখানে 3/1ই হবে, যেহেতু বাড়াইতে হবে R2 ভ্যালুটাকে আমাদের স্টেটরের রেফারেন্সে নিতে হইলে আমাদের বাড়াইতে হবে 3 এর উপর স্কয়ার, ঠিক আছে, ভোল্টেজের উপর এই ট্রান্সফরমেশন রেশিওর উপর স্কয়ার হয় আমরা জানি। দ্যাট মিনস এটা অ্যাকচুয়ালি হবে 9R2, বুঝে গেলাম মোটামুটি। তাহলে আমাদের টোটাল রেজিস্ট্যান্সটা আমরা পাচ্ছি কত, R1 একদম প্রাইমারি রেসপেক্টে যদি আমরা দেখি, মানে প্রাইমারি তো না, এটা হচ্ছে আমাদের রেফার টু স্টেটর, এটার অ্যাক্রসে নিলে আমাদের রেজিস্ট্যান্সটা দাঁড়াচ্ছে R1 প্লাস 9R2। তো আমরা যে কাজটা করব, শর্ট সার্কিট পাওয়ার এটা পাইলাম 42,000, ফাইন। তো আমরা যে কাজটা এখন করব, এখান থেকে আমরা ক্যালকুলেশন করব হচ্ছে আমাদের ইয়েটা, কারেন্টটা আমি দেখার চেষ্টা করব, ঠিক আছে। তো এই কন্ডিশনের জন্য আমরা যদি কারেন্টটা এখন দেখতে চাই, তাহলে অ্যাকচুয়ালি আমরা কিভাবে হিসাব করব দেখুন, আমাদের শর্ট সার্কিট ইয়াটা কত, আই শর্ট সার্কিট তার উপর স্কয়ার ইনটু আমাদের কত, আমি গত ক্লাসে কি দেখিয়েছিলাম, এটা রেসপেক্ট করতে হইলে আমাদের অবশ্যই R1, এই যে এটা হচ্ছে শর্ট সার্কিট কারেন্টটা, আর এইদিকে এটা রেসপেক্টে সব নিয়ে নিয়েছি, অর্থাৎ এই ভ্যালুটাই অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের RO1, ঠিক আছে। তাহলে ISC এর উপর স্কয়ার ইনটু আমাদের কত, RO1, তো RO1 মানে আমার কত, R1 প্লাস 9R2। তাহলে এই যে পাওয়ারটা স্টার্টিং কন্ডিশনে, তো এই পুরাটাই হচ্ছে আমাদের কত, এই 42,000 ওয়াট না, তো এটার আগে অবশ্যই আমাদের 3 আছে, কারণ এটা পার ফেজে আপনি পাচ্ছেন, এইটুকু হচ্ছে আমাদের পার ফেজে, 3 ইন্টু এত ISC এর উপর স্কয়ার ইন্টু R1 প্লাস 9R2 ইজ ইকুয়াল টু আমার কত, 42,000। এটা 1 নাম্বার কোশ্চেন সমাধান করতেছেন, তাহলে 1 নাম্বার দিয়ে দেই। তাহলে আমাদের ISC এর ভ্যালু কিন্তু আমাদের জানা কত, 200, রেফার টু স্টেটর আর কি, 200 এর উপর স্কয়ার, ও R1 এর ভ্যালুও জানা, তাহলে 0.15 প্লাস 9R2 ইজ ইকুয়াল টু 42,000। তাহলে এখান থেকে নিশ্চয়ই আমি R2 এর ভ্যালু এখন ক্যালকুলেশন করে ফেলতে পারবো, যেটা আমার কোশ্চেনে চাইছে। তাহলে R2 এর ভ্যালুটা দেখুন আমার আসতেছে, আমি যদি দেখি 42,000 ভাগ 3 ডিভাইডেড বাই 200 এর উপর স্কয়ার মাইনাস 0.15 ডিভাইডেড বাই 9, তাহলে আমাদের মোটামুটি 0.022, হ্যাঁ ঠিকই আছে, 0.022 ওহম পার ফেজ, এটা পার ফেজেই আসে, রেজিস্ট্যান্স তো আর ইয়েতে আসে না, 0.022 ওহম। তো যা চাইছে তা আমি বের করতে সক্ষম হইলাম। এবার আমাদের 2 নাম্বার কোশ্চেন, দ্য স্টার্টিং টর্ক অফ দি মোটর। তো এখন বাদ বাকি যা পার্টটা করবো এটা গত ক্লাসের হুবহু, অর্থাৎ আপনার এখন যে কাজটা করতে হবে, আপনার রোটর কপার লসটা এখন হিসাব করতে হবে, ঠিক আছে। RCL পাইলে আপনি কেবলমাত্র এই ক্যালকুলেশন করতে পারবেন। তাহলে সেটা আপনি কিভাবে করবেন, তো তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, রোটর তো আমার দেয়া আছে হলো এই সাইডে, তাই না, তাইলে তো কারেন্টও আমাদের চেঞ্জ হবে, রোটরকে যদি আপনি ওই সাইডে নিতে চান তাহলে তো আপনার কারেন্টও আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। তাইলে আমি কি কাজ করতে পারি, হ্যাঁ করতে পারি। কিভাবে কাজ করব দেখুন, আমার যেহেতু স্টেটর সাইডে কারেন্ট জানা আছে, তাহলে আমি যে কাজটা করবো, PRCL ইজ ইকুয়াল টু আমার কি জানি 3 ISC এর উপর স্কয়ার, ISC এর উপর স্কয়ার, রিমেম্বার এই ISC কিন্তু আমার স্টেটরের কারেন্ট। তো আপনি এখন কি কাজ করবেন, আপনি রোটরের কপার লস বের করবেন। তাইলে এখানে এখন এই যে গত ক্লাসে যা দেখিয়েছিলাম যে রোটর কপার লস বের করতে শুধুমাত্র রোটরটাকে বিবেচনা করতে হবে, স্টেটরের অংশকে আমার বিবেচনা করা যাবে না। তাইলে আপনি রোটর আপনার জানা আছে অ্যাকচুয়ালটা হচ্ছে R2, বাট আপনি কি করতেছেন, স্টেটর সাইডে কারেন্ট নিচ্ছেন, দ্যাট মিনস আপনি রোটরকে স্টেটরের রেফারেন্সে নিয়ে আসলে আমার দাঁড়াচ্ছে হচ্ছে কত ভ্যালু, আমরা দেখতে পাইছি আগেই হিসাব করছি, এটা হচ্ছে এত ইন্টু 9R2। সিম্পলি এখান থেকে আপনি রোটর কপার লসটা স্টার্টিং কন্ডিশনের জন্য, এটা কিন্তু স্টার্টিং কন্ডিশনের রোটর কপার লস,
ঠিক আছে। তো এটা অ্যাকচুয়ালি আপনি পাচ্ছেন, দেখুন আমি যদি হিসাব করি এখন R2 এর ভ্যালু আমার জানা আছে, তাহলে যে ভ্যালু আছে তার সাথে 9 গুণন, তার সাথে 3 গুণন, তার সাথে আইএসসি কত, আইএসসি এর উপর স্কয়ার, আইএসসি হচ্ছে 200 তার উপর স্কয়ার, তাহলে আমাদের আরসিএল টা দাঁড়াচ্ছে হচ্ছে 24,000 ওয়াট। দেখুন এখন আমাদের পি আরসিএল যা হবে, স্টার্টিং কন্ডিশন যেহেতু, তো আমাদের পি টু ভ্যালু কিন্তু সেম হবে। স্টার্টিং কন্ডিশনে পি আরসিএল এবং পি টুর ভ্যালু সেম হয়, যেটা পাওয়ার ফ্লো থেকেও আপনারা জানেন, এস ইজ ইকুয়াল টু 1, তার মানে পি টু বাই পি আরসিএল মানে 1 বাই এস, তাহলে এস এর ভ্যালু 1 মানে পি টু আর পি আরসিএল কিন্তু সমান আসে। দ্যাট মিনস এটাও অ্যাকচুয়ালি আমার হবে 24,000। স্টার্টিং কন্ডিশনে এটা একমাত্র সম্ভব, কারণ মেকানিক্যাল পাওয়ার সেখানে ডেভেলপ হয় না, ঠিক আছে, স্টার্টিং কন্ডিশনে। তারপর সময়ের সাথে সাথে আস্তে আস্তে মেকানিক্যাল পাওয়ার জমা হওয়ার মাধ্যমে ওইটা কিন্তু ঘূর্ণন শক্তি পায়। তো দেখুন পি টু পাইলাম, তাহলে এখন পি টু পাইলে এখন আমাদের স্ট্যান্ডিং টর্ক জাস্ট বের করা আর কোনো পেইন আছে? দেখুন টিএসটি ইজ ইকুয়াল টু আমাদের টোটাল আউটপুট 24,000 ডিভাইডেড বাই ওমেগা। ওমেগা হচ্ছে ওমেগা এস অ্যাকচুয়ালি স্ট্যান্ডিং সরি সিনক্রোনাস ফ্রিকোয়েন্সি, সিনক্রোনাস স্পিড, ঠিক আছে, সিনক্রোনাস স্পিড, তাহলে সেটা আরপিএম এ আসে আমরা জানি। তো তার সাথে 2π/60 দ্বারা গুণ করে রেডিয়ান পার সেকেন্ডে কনভার্ট করতে হবে, আর সেই সিনক্রোনাস স্পিডটা হচ্ছে আমাদের 120 f/p। তাহলে এফ কত? এফ হচ্ছে আমাদের কত হার্টজ দিছে, 50 হার্টজ, ডিভাইডেড বাই পি কত, পোল কয়টা, এখন তো পোল কয়টা, পোল পোল 8 পোল, আচ্ছা খেয়াল করি নাই, হোয়াট এভার। এখান থেকে আমি যদি এখন হিসাব করি তাহলে আমাদের এটা চলে আসার কথা। তাহলে দেখুন 24,000 এর সাথে 60 গুণন, তার সাথে 8 গুণন, ডিভাইডেড বাই 2π, ডিভাইডেড বাই 120, ডিভাইডেড বাই 50, 305.577, 577 নিউটন মিটার। এটা কিসে চাইছে? এটা কেজিতেই, নিউটন মিটারই চাইছে। তো এটাই আমাদের আশা করি 305.6 বইতে দেওয়া আছে। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।